আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। গতকাল 11 ডিসেম্বর সন্ধ্যায় 6টায় আমাদের প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে এক ভাষণের মধ্য দিয়ে তিনি নির্বাচনী তফসিল ঘোষণা করলেন। ঠিক নির্বাচনী তফসিল ঘোষণা করার 24 ঘন্টা পার না হতেই এক নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী গুলিবিদ্ধ হলেন, ওসমান হাদি, এবং তার আসনটা ঢাকা 8 এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হচ্ছে মির্জা আব্বাস। গুলিবিদ্ধ হয়ে যখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এবং তার চিকিৎসা চলছে, মির্জা আব্বাস তাকে সেখানে দেখতে গেলেন এবং সঙ্গে সঙ্গে তার অনুসারীরা, হাদির অনুসারী মির্জা আব্বাসের উপর ধাওয়া করলেন। ভাগ্যিস সেখানে সেনাবাহিনী ছিল বলে মির্জা আব্বাস রক্ষা পেলেন। কিন্তু মির্জা আব্বাসের এটা শিষ্টাচার যে তিনি দেখতে গেছেন এবং জীবনের ঝুঁকি নিয়েও তিনি গেছেন। মির্জা আব্বাসের দেখতে যাওয়াটাকে আমি অভিনন্দন জানাই। পাশাপাশি এরকম প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা গুলিবিদ্ধ হোক, নির্বাচনে গোলাগুলি হোক, আইন শৃঙ্খলা অবনতি হোক, এটা যে কোনো সচেতন মানুষ চাইবে না। এটা অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত। এই ঘটনার নিন্দা জানাই। কিন্তু কথাটা তো হচ্ছে আরেক জায়গাতে, যে যদিও কথাটা অপ্রিয় হয়ে যায় তবু বলতে হয়, স্ট্রেট কাট কথা। কারণ আমরা যারা মনে করি সচেতন মানুষ, যারা রুগ্ন রাজনীতি কামনা করি না, যারা দুঃশাসন কামনা করি না, আইনের শাসন সবসময় কামনা করি, এবং যারা আজীবন আমরা যেখানে বলে এসেছি 15 মাস ধরে, 1.5 বছর ধরে, যে মব বাহিনীর বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে এসেছি, মব বাহিনীকে দমন করা হোক, মব দিয়ে যেন দেশ শাসিত না হয়, রাষ্ট্রীয় বাহিনীগুলোকে যে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে তাদেরকে তাদের দায়িত্বে ফিরে নিয়ে আসা হোক এবং রাষ্ট্র বাহিনীর দ্বারাই রাষ্ট্র নিয়ন্ত্রিত হোক, শাসিত হোক। কিন্তু এই কথাগুলো যারা বলেছে তাদের বলা মাত্রই আজকে যারা গুলিবিদ্ধ হচ্ছে কিংবা হয়েছে, তারাই তো মবের প্রতিষ্ঠা করেছে। তারা তো আমাদের এই কথাগুলোকে গুরুত্ব দেয়নি, বরং তারাই দেশব্যাপী তাণ্ডব লীলা চালিয়েছে। এই ওসমান হাদি নিজেই বলেছিল যে 24 আন্দোলন করা হয়েছে 71কে ঢাকার জন্য। এত বড় বড় গলাবাজি করেছে সস্তা, কারণ হাইলাইট হওয়ার জন্য। আর এই হাইলাইট হওয়ার জন্য এরা এতটাই অধ্যত্বপূর্ণ বক্তব্য দিয়েছে যে এদের বক্তব্যগুলো এমনভাবেই উস্কানিমূলক বক্তব্য হয়েছে যে জনতা এমনি এদের উস্কানিমূলক বক্তব্যেই জনতারা এমনি চাঙ্গা হয়েছে কিছু জনগণ, এবং এদের দ্বারাই, এই বক্তব্যের দ্বারাই মব বাহিনীগুলো আরও তাণ্ডব লীলায় মত্ত হয়ে গেছে। আজকে কথা হচ্ছে, আমরা কত বলেছি যে এত 560টা থানা লুট হয়ে গেছে, এই অস্ত্রগুলো কোথায়? এই অস্ত্রগুলো কেন উদ্ধার হচ্ছে না? আজকে জঙ্গিদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। অতএব পরিকল্পিতভাবেই এ দেশটাকে অবৈধ অস্ত্রের করাল গ্রাসে আক্রান্ত করা হয়েছে। আজকে এটা সেই পরিস্থিতির, সে দুঃশাসনেরই একটা পরিণাম। আজকে ওসমান হাদির এই গুলিবিদ্ধতা আজকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আজকে অনেকেই এরা অত্যন্ত সস্তা টার্গেট এদের। কেউ বলছে
আওয়ামী লীগের দ্বারা গুলিবিদ্ধ হয়েছে, কেউ ছাত্রলীগের দ্বারা গুলিবিদ্ধ হয়েছে, কেউ ভারতের চক্রান্তে গুলিবিদ্ধ হয়েছে, এরকম কথা। আবার কেউ আবার বলছে যে মির্জা আব্বাসের যেহেতু প্রতিদ্বন্দ্বী, মির্জা আব্বাস এখানে একটা চক্রান্ত থাকতে পারে। এই যে সস্তা কথাগুলো, কিন্তু আসলে মৌলিক কারণ ব্যতীত অবভাষিক দিক নিয়ে যদি আমরা যতই আলোচনা পর্যালোচনা করি না কেন, সেটা তো আলোচনা পর্যালোচনা পর্যন্তই থেকে যাবে, তার ফলাফলটা আমরা ভালো কিছু পাব না। এই মৌলিক কারণটা সম্পর্কে আমি কিছুক্ষণ বললাম যে দেশের সব মানুষেরা যখন এই যে অবৈধ অস্ত্রগুলো উদ্ধারের কথা বলেছে সরকারকে, মব বাহিনীর দ্বারা যেন দেশ শাসিত না হয়, সন্ত্রাস মাস্তানদের দ্বারা যেন দেশ শাসিত না হয়, এত বার বলেছে আইন শৃঙ্খলা পরিস্থিতির যেন উন্নতি ঘটে, অথচ সেই দিকে সরকার কোনো রকম গুরুত্ব দেয়নি। সরকার এই যে মব বাহিনী এদেরকে লালন করেছে, আজকে যার পরিণামটা কি হচ্ছে? কিছুদিন আগে ওই যে ব্যারিস্টার ফুয়াদ তার নিজ এলাকায় গিয়ে ধাওয়া খেল, তার যাওয়াটাও আমার মনে বলছে এখন নিরাপদ নয়। আজকে ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে গেল, চট্টগ্রামে বিএনপির প্রার্থী নিহতই হল। এগুলো কি শুরু হয়ে গেল? অথচ এই কত মানুষ সচেতন করেছে যে এই পরিবেশে নির্বাচন, অনেকে নির্বাচন চাইছে, নির্বাচন দাবি করেছে, কিন্তু নির্বাচনটা তো এইভাবে কেউ চায়নি। অথচ সরকার তার মব বাহিনীর, তার মাস্তান বাহিনীর শক্তিতে সে যা ইচ্ছা তাই করে যাচ্ছে। আর রাষ্ট্রে পুলিশ বাহিনীকে নষ্ট করে দেওয়া হয়েছে, মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে নামিয়েও কোনো কাজ হয়নি, মব বাহিনীর কাছে সেনাবাহিনীকে অসহায় করে দেওয়া হয়েছে। কাজেই যেখানে দুঃশাসনে গোটা দেশ পরিপূর্ণ, মাস্তান বাহিনীতে গোটা দেশ পরিপূর্ণ, যেখানে সরকারি রাষ্ট্রীয় বাহিনীগুলো সম্পূর্ণ অকেজো হয়ে গেছে, আর এই যে বেসরকারি বাহিনী, অর্থাৎ এখানে বেসরকারি বাহিনী মব বাহিনী বলতেই জুলাই যোদ্ধা যাদেরকে বলা হচ্ছে, তাদেরকে এত ওপেন ক্ষমতায়ন করা হয়েছে যে তারা যা ইচ্ছা তাই করছে, অথচ এদেরকে কেউ কিছু করতে পারবে না। আজকে একটা তো কথা আছে, জানি না যে কে করেছে না করেছে, তবে এইখানে জানতে পারে একজন গণ অধিকার পরিষদের নেতা রাশেদ খান একটা কথা গত 8 তারিখে বলেছে যে এখানে 50 জন টার্গেট কিলিংয়ে আছে। তাহলে বলার সঙ্গে সঙ্গে আজকে একটা হয়েই গেল। তাহলে তাকেই আগে তো রিমান্ডে নেওয়া দরকার যে তিনি এই তথ্য পেলেন কোথায়, তাহলে তিনি জানেন, অর্থাৎ তার মাধ্যমেই এইটার সঠিক তদন্তটা করা সম্ভব হবে। এবং আমি দাবি করব যে যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, এই দুর্বৃত্ত যারা অস্ত্র মহড়া দিচ্ছে এবং যারা গোলাগুলির ঘটনায় জড়িত থাকছে, হত্যা নিহত কর্মকাণ্ডের মাস্টার মাইন্ড অথবা মাস্টার প্ল্যান করছে, এদেরকে ধরা হোক। সঙ্গে সঙ্গে শুধু এদেরকে ধরে তো হবে না, সঙ্গে সঙ্গে যত মব বাহিনী আছে যারা তাণ্ডব লীলা করেছে দেশে, সবাইকেই ধরা হোক। তাছাড়া দেশের পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হবে না, এবং এই নির্বাচনটা হবে জাতির জন্য এক অভিশাপ। অনেকেই সাবধান করেছে যে যেভাবে দেশ চলছে, যেই পরিবেশে নির্বাচনের ডামাডোলকে বাজানো হচ্ছে, নির্বাচন সম্পন্ন করতে যাচ্ছে, এ দেশ সমস্ত এক গৃহযুদ্ধের দিকে যাচ্ছে, এটা তো অনেকেই বলেছে। কিন্তু আজকে থেকে তো মনে হচ্ছে যে ওসমান হাদির উপর যে
গুলি চালানো হয়েছে, এটা দেশ যে গৃহযুদ্ধের দিকে যাচ্ছে তার আলামত। অথচ সরকার শুধু আওয়ামী লীগ নিয়ে ব্যস্ত থেকেছে, আর আওয়ামী লীগকে দমন করার, যে আওয়ামী লীগ গর্তে চলে গেছে, যে আওয়ামী লীগ বিদেশে পালায়ে গেছে, যার করার কিছু নাই, তবু তার আতঙ্কেই এবং তার আতঙ্কে আওয়ামী লীগকে মোকাবেলা করার জন্য এই যে যত জঙ্গি ছাড়া হয়েছে, থানা লুট করে সে অস্ত্রগুলো উদ্ধার আজও হয়নি, এগুলো তো জঙ্গিদের হাতে আছে। এবং দেশে খুন, ধর্ষণ, হত্যা, চাঁদাবাজ অনেক কিছুই হচ্ছে, সরকার এদিকে কোনোই গুরুত্ব দেয়নি, শুধু আওয়ামী লীগকে দমন করা নিয়ে ব্যস্ত। আজকে আওয়ামী লীগকে দমন করা নিয়ে ব্যস্ত থাকতে থাকতে আজকে দেশের অবস্থা গেছে কোথায়। কাজেই এই যে মব বাহিনীটা এতই বিকশিত হয়েছে, তা কে জানে, হতেও তো পারে। যেমন একটা কথা আছে, একটা আক্রমণ পাল্টা আক্রমণের জন্ম দেয়। সরকার এতটাই অবৈধভাবে এই মব বাহিনী, লাঠিয়াল বাহিনীকে ক্ষমতায়ন করেছে। তারা ওপেন অস্ত্র ব্যবহার করছে, গুলি ব্যবহার করছে, অগ্নিসংযোগ করছে, আইন শৃঙ্খলার অবনতি ঘটাচ্ছে, এবং তারা এতটাই নির্বিঘ্ন হয়ে গেছে যে রাষ্ট্র যেন নয়, এটা বললে অত্যুক্তি হবে না যে এরা যা করেছে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায়। আজকে যার জন্য রাষ্ট্রের অবস্থাটা এত খারাপ হয়ে গেছে, ভবিষ্যতে নির্বাচন আসছে, এটা দেশের অবস্থা যে কী হবে তা কে জানে। আর এই যে যতক্ষণ পর্যন্ত সস্তা কথাগুলো, বিশ্লেষণগুলো যতক্ষণ পর্যন্ত সরকার পরিহার করতে না পারবে, ঘটনা ঘটাবে একজনে আর দোষ চাপাবে সস্তাভাবে অত্যন্ত আওয়ামী লীগের উপর। কাজে আওয়ামী লীগের উপর দোষ চাপাতেই যখন থাকবে, তখন যারা এই কিলিং মিশনের সদস্য, তারা তো আরও বেশি এই ঘটনাগুলো উৎসাহিত হচ্ছে, কারণ তারা একের পর এক ঘটনা ঘটে যাবে। তারা তো মনে করবে যে ঘটনা ঘটাবো আমরা, আর সরকার সমস্ত দোষ দেবে আওয়ামী লীগকে। অতএব তারা আরও বেশি উৎসাহিত হবে, আরও বেশি ঘটনা ঘটবে। মির্জা আব্বাসের মতো একজন প্রাজ্ঞ রাজনীতিক এই ঘটনা ঘটাতে পারে বলে আমার মনে হয় না। কারণ মির্জা আব্বাস ভালো করে জানে যে তার রাজনীতিক হিসাবে তার একটা বিশাল গ্রহণযোগ্যতা আছে, এবং তার আসনেই যে কোনো অঘটন ঘটুক, প্রথম আঙুলটা সবার মির্জা আব্বাসে পড়ে যাবে। মির্জা আব্বাস সাহেব ভালো করেই জানেন, ভালো করে বুঝেন, অতএব তার দ্বারা এই ঘটনা ঘটবে না। তাহলে এটা আওয়ামী লীগকে যেমন মাইনাস করেছে, এরকম ঘটনার দ্বারা বিএনপিকে মানুষের সামনে বিতর্কিত করে দেওয়ার জন্য এরা বলতে এই যে আমি বলি যে হাদি বলি, আর ব্যারিস্টার ফুয়াদ বলি, আর শিবির বলি, যারা একই চেতনার রাজনীতি করে, একই চেতনা ধারণ করে, তারা আজকে বিএনপিকে যে কোনোভাবে আক্রমণ করে যাচ্ছে। আজকে যার জন্য মির্জা আব্বাসের দিকে আঙুল তুলেছে, কেউ বা মির্জা আব্বাসের দিকে আঙুল তুলছে, আর কেউ বা তুলছে আওয়ামী লীগের দিকে, কেউ ভারতের দিকে, বিভিন্ন রকম। এদের বক্তব্যই প্রমাণ করে যে এদের মধ্যে কোনো অ্যানালাইসিস নাই, বিশ্লেষণ নাই ঘটনা সম্পর্কে। এত সস্তা কথা, কোনো অন্যকে শুধু দোষ দেওয়া নিয়ে, প্রতিপক্ষকে দোষ দেওয়া নিয়েই এরা ব্যস্ত থাকে। এই যে প্রতিপক্ষ, যে কোনো ঘটনার ক্ষেত্রে প্রতিপক্ষকে দায়ী করার যে একটা মানুষ সংস্কৃতি, এই সংস্কৃতিটা পরিহার না করা পর্যন্ত সুস্থ রাজনীতির আশা করা যায় না, এবং যাবেও না। রাজনীতি অত্যন্ত অসুস্থতার দিকে আগাবে, রাষ্ট্রে অস্বস্তির স্রোতটা আরও উত্তাল হবে, এটাই সত্য কথা। অতএব এর জন্য আর কাউকে, আজকে একটা কথা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী পদ এক, রাষ্ট্রকে যে অকেজো করে দেওয়া হয়েছে, মব বাহিনীকে যে তৈরি করা হয়েছে, এটা কি স্বরাষ্ট্রমন্ত্রী একার কাজ? না, এটা সরকারের পলিসি। তাহলে সরকারের যেখানে পলিসি এই মব বাহিনী তৈরি করা,
চাঁদাবাজদের বিরুদ্ধে কিছু না বলা, রাষ্ট্রীয় বাহিনীকে অকেজো করে দেওয়া, এটা তো স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ নয়, এটা সরকারের পলিসি। তার দায়ী গোটা সরকার। সেখানে শুধু স্বরাষ্ট্র এত সস্তা যে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেই যেন ভালো হয়ে যাবে, স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেই যেন ভালো হয়ে যাবে। তাহলে বিচার বিভাগে মব বাহিনীকে, বিচারকদেরকে ঘাড় পাকি দিয়ে বের করে দিয়ে বিচারক নিয়োগ দেওয়াটা কি স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ ছিল? আজকে গোটা দেশের সরকারি সে অফিস, আদালত, অধিদপ্তরগুলো যে এই মব বাহিনীরা দখল করে পরিচালনা করছে, এটা কি স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ? এটাও কি স্বরাষ্ট্রমন্ত্রী? কাজেই এই একটা ঘটনার প্রেক্ষিতে যারা বলছে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ, তাদের উপলব্ধি অনুভূতি এত দুর্বল যে তারা মনে করছে এই স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেই ভালো হয়ে যাবে। এটা যে সরকারের পলিসি, এবং সরকার যেভাবে এই যে সন্ত্রাস জঙ্গিদেরকে পৃষ্ঠপোষকতা দিয়ে গেছে, মব বাহিনীকে তৈরি করেছে, তাদের পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে, তারা উপলব্ধি করতে পারছে না যারা স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ চাচ্ছে। এটা সরকারের পলিসি। কাজেই সরকারের পলিসি ভালো হয়ে গেলে স্বরাষ্ট্রমন্ত্রী এমনি ভালো হয়ে যাবে, দেশের আইন শৃঙ্খলা ভালো হবে। কাজেই একদিকে মবের প্রতিষ্ঠাতা, মবের দেবতা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঠিক রাখছে, তার বিরুদ্ধে কোনো কথা নাই, স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ চাচ্ছে। বা 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 তাহলে এদের দ্বারা আর কি আশা করা যাবে? একটা স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবে, আরেকটা স্বরাষ্ট্রমন্ত্রী আসবে, তিনিও তো সরকারের পলিসি। আর এই সরকারকে চালাচ্ছে কে? এই সরকারকে তো চালাচ্ছে জামাত ইসলাম এবং এনসিপি। তাহলে এ সরকার এনসিপি এবং জামাতের পরামর্শ মতো চলছে, অর্থাৎ সরকারের নীতি চিন্তাভাবনাগুলো বাস্তবায়ন করছে আইন শৃঙ্খলার ক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী। তাহলে এর জন্য তো দায়িত্ব জামাত, এনসিপি কিংবা সরকার, অর্থাৎ সরকার প্রধান। সেই দিকে চিন্তা না করে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ, বাহ, এত সস্তা চিন্তাভাবনা। অতএব এই জন্য বললাম যে মৌলিক কারণ ব্যতীত যদি অবভাষিক দিক নিয়ে আলোচনা করে, তাহলে সেখানে যুক্তি প্রতিযুক্তি অনেক আসতে পারে, সেটা নিয়ে তর্ক বিতর্ক অনেক হতে পারে, কিন্তু সেটার ফলাফল ভালো পাওয়া যাবে না। এবং এই যে ভালো ফলাফল পাওয়া যাবে না, যেটা এইখানে আমাদের দেখতে হবে যেটা মৌলিক কারণ কি। মৌলিক কারণ হচ্ছে যে সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী সব পরিচালিত হচ্ছে ওই জঙ্গিদের দ্বারা, জামাত ইসলাম শিবিরের দ্বারা, এনসিপির দ্বারা। কাজে এদেরই চিন্তাভাবনা বাস্তবায়ন করে যাচ্ছে সরকার। আর এরাই দেশের সমস্ত রাষ্ট্রীয় বাহিনীকে অকেজো করে দিয়ে তাদের মধ্য থেকেই তাদের পৃষ্ঠপোষকতায় মব বাহিনী তৈরি হয়েছে, সন্ত্রাস তৈরি হয়েছে, জঙ্গি তৈরি হয়েছে। অতএব এই যে দেশের যে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে, সেটা তো আজকে নতুন নয়, সেটা 5 আগস্টের পর থেকেই ঘটছে। এখন শুরু হয়ে গেছে যারা বেশি বেশি বক্তব্য দিয়ে বেড়াচ্ছে, চিল্লায় বেড়াইছে আওয়ামী লীগের বিরুদ্ধে, 71-এর বিরুদ্ধে, আজকে তারা গুলিবিদ্ধ হওয়ার জন্য অত্যন্ত সস্তা টার্গেট। যে তাদের মধ্যে কেউ ভারত, আওয়ামী লীগ, আবার কেউ বলছে মির্জা আব্বাস। কোনটা সঠিক তারা নিজেও জানে না। তাদের গতানুগতিক প্রতিহিংসা পরায়ণতার শিকার হয়ে যে বক্তব্যগুলো দেওয়া অভ্যাস, সে গতানুগতিক বক্তব্য এক্ষেত্রে দিয়ে যাচ্ছে। কাজে এইভাবে যদি দিয়ে যায়, এই দৃষ্টিভঙ্গি যদি থাকে, তাহলে দেশ গৃহযুদ্ধের দিকে যাবে, দেশ এর চাইতে খারাপ পরিস্থিতির দিকে যাবে। আইন শৃঙ্খলা উন্নয়ন বলতে কিছুই হবে না। আর এই সংস্কৃতির মধ্য দিয়ে যে আসন্ন নির্বাচনটা যদি ইনশাল্লাহ হয়ে যায়, তাহলে এই নির্বাচন জাতির জন্য অভিশাপ হয়ে যাবে।
কারণ এই নির্বাচনের দ্বারা গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না, নির্বাচনের পরবর্তীতে দেশের অবস্থা আরও খারাপ হবে। অতএব যারা এই নির্বাচনকে কেন্দ্র করে সরকারের মাধ্যমে দেশের যারা ভালো কিছু আশা করছে, তারা দেশের ভালো করার জন্য নয়, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে দেশকে আরও ধ্বংস করে দেওয়ার লক্ষ্যে। কাজেই এ ধরনের ঘটনা ঘটবে, এটাই স্বাভাবিক। এ বিষয়টা ভাবতে হবে। যারা দেশের আইন শৃঙ্খলার ব্যাপারে আজীবন কথা বলে এসছে, আজকে কথা বলাই হয়ে গেছিল তাদের পাপ, তাদেরকে জেলে যেতে হয়েছে। আর যারা ওপেন অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাপালিং করে বেড়াচ্ছে, তাণ্ডবলীলা চালিয়ে বেড়াচ্ছে, তারা হয়েছে সরকারের দ্বারা পুরস্কৃত। কাজেই এই যে গোলাগুলি সংস্কৃতি, হত্যার সংস্কৃতি, এটা তো একটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বা সরকারের পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠা পেয়েছে। কাজে এর জন্য দায়ী সরকারই, আর কাউকে দায়ী করে লাভ নেই। অতএব অপেক্ষা করি, সরকার তো আর আমাদের কথা শুনবে না, সরকার শুনবে তাদেরই কথা যারা এই ধরনের সন্ত্রাস, চাঁদাবাজ, রাহাজানি, গোলাগুলি, জঙ্গিবাদ প্রতিষ্ঠা করার পায়তারায় ঘুরছে। আইন এবং সংবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরকার তাদের কথাই শুনবে। কাজে বলে লাভটা কি? দেশ যারা ভয়াবহতার দিকে যাবে এটাই নিশ্চিত, এবং এই সরকারের দ্বারাই। আল্লাহ হাফেজ।